ওকে, আমরা গত কয়েক মাস ধরেই সরকার প্রধান ডক্টর ইউনূসের মুখ থেকে সরাসরি, কখনো আবার আপনার কাছ থেকেও শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে। কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে, উপদেষ্টাটা কমতে পারে, বাড়তে পারে। এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে, বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয়ই আছে, মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসতে পারে কিনা? আমি যতটুক জানি যে নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে, এটা এক। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই, ইন্টারিম গভর্নমেন্টই এতে থাকবে। এবং সোফার আমি যেটা জানি যে কোনো ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে। কেউ কেউ এই অভিযোগ করছেন যে এই উপদেষ্টা পরিষদ মধ্যে আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন। কেউ কেউ আবার এটা বলছেন, আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন, যে শেখ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের আসলে সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু। আপনি এইটাকে কিভাবে দেখতেছেন, যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা কিনা রাজনৈতিক মহলগুলিতে? না, আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে। পলিটিক্যাল আপনি যদি রেসে থাকেন, অনেক ধরনের তো কথা অনেকে বলেন। তো আর আমি মনে করি আমাদের গভর্নমেন্ট সো ফার দে ডিড অ্যান এক্সিলেন্ট জব, এবং প্রত্যেক ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেক অ্যাডভাইজারই ভালো কাজ করেছেন। না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন, আমরা মনে করি এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমরা গত 15 মাসে উত্তরণ করে এসেছি। এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট 5 এর পরে যে সিচুয়েশনকে সামাল দেওয়া, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে সামাল দেওয়া, পিস অ্যান্ড স্টেবিলিটিকে রেস্টোর করা, এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরো একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া, ইকোনমি রিকভারি করা, এবং এই কাজগুলো, তারপরে ট্রায়ালের কাজগুলো করে আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে ম্যাসিভলি বিগ একটা কাজ, তার চেয়ে বড় কাজ আমরা গত 15 মাসে আমরা অলরেডি করেছি। তো ইলেকশন, হ্যাঁ, ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে, ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে, এই গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে। আমি অন্তত বলতে পারি যে আমি গত 1-1.5 মাসে আমি অনেকগুলো মিটিং এ ছিলাম যেখানে ইলেকশনের প্রস্তুতির কথা হয়েছে, কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে। এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন, এই যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে, এটা খুবই সুশৃঙ্খল এবং ভালো ইলেকশন হবে, পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে, আমরা এটা মনে করি। আমরা মানে আপনি কিন্তু খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই যে ইলেকশনটাকে এখন সত্য। এখন আপনি পৃথিবীর কোন শক্তিকে মাথায় রেখে এটা বলছেন, যে মানে আপনি তো নিশ্চয়ই, নাকি এটা আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক কনস্পিরেসি তো আছে এই আমাদের ইলেকশনকে বানচাল করার। তো আমরা দৃঢ় বিশ্বাসী যে এই ধরনের কোন কনস্পিরেসি কাজ করবে না, এবং সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কনস্পিরেসিকে কমব্যাট করার জন্য। আপনি এই সরকারের সবচেয়ে বড় কাজগুলির কথা বলতে গিয়ে আপনি পিস এন্ড স্টেবিলিটির কথা বলছিলেন, আপনি ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার কথা বলছিলেন, কিন্তু সেগুলি কি মানে আরো খারাপ হতে পারতের জায়গা থেকে আপনি বলতেছেন, নাকি সত্যি সত্যি একটু ভালো হয়েছে? কারণ পিস এন্ড স্টেবিলিটির কথা বলতে গিয়ে সরকার ছাড়া বাকি সবাই মানে এক ধরনের, মানে সরকারে যারা আছেন তারাও আসলে এক ধরনের নেতিবাচক কথা মাঝে মাঝে বলেন, আর বাকি সবাই তো বলেনি। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? খোদ উপদেষ্টাদের মধ্যেও আমরা অনেক সময় অনেকগুলি বিষয়, আপনি চাইলে কোটও করতে পারি যে অনেকগুলি বিষয়, যেমন উপদেষ্টা পরিষদের একজন বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিসের বিনিময়ে কি পেলাম এটা আমাদের সবার জানা উচিত। ভয়ঙ্কর কথা। পররাষ্ট্র উপদেষ্টাদের মধ্যে একবার বলেছেন যে আমরা এখানে একটা করিডোর দেওয়ার কথা ভাবছি, পরে বলা হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে না। আপনি জানেন এরগুলা। আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি পিস এন্ড স্টেবিলিটির দিক থেকে যখন 1, 5, 7, 10 বছর পরে দেখা হবে, তখন কি এইটা ভাবা হবে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে ক্যাওস লাগার কথা ছিল সেইটা আপনারা কম লাগতে দিছেন, কিন্তু স্টেবিলিটি আসছে, সেটা কি আসলে বলা যাবে পিস এন্ড স্টেবিলিটির জায়গাতে? হ্যাঁ, আমরা মনে করি গত 15 মাস বাংলাদেশ যথেষ্ট স্টেবল ছিল এবং পিসফুল অ্যাটমসফিয়ার ছিল। আমরা ল অ্যান্ড অর্ডার যে ধরনের পত্রিকাগুলো যা বলে তার চেয়ে অনেক অনেক বেটার ছিল। আমরা এই জন্য প্রতিনিয়ত আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি
অ্যান্ড ক্রাইমের ফিগার দিচ্ছি, এবং আমরা এটা মানে খুবই এভিডেন্ট যে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে। আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি, প্রত্যেকটা ক্রাইম, আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বা অন্যান্য গ্রেভ ক্রাইম যেগুলো গ্রাভিয়াস ক্রাইম, সেগুলোর ফিগার দেখেন, খুব যে বেশি হেরফের হয়েছে তা না, দু একটা জায়গায় বেড়েছে। ওয়ান অফ দ্য রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না। আগে তো আওয়ামী লীগের এগেনস্টে কেউ কেসই দিতে পারতেন না। আওয়ামী লীগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে ওর এগেনস্টে কেস হয়েছে, আমার তো মনে পড়ে। তো ঠিক তেমনি এই গভর্নমেন্টের সময় সবাই নির্বিঘ্নে তাদের কেসগুলো ফাইল করতে পারছেন, এবং আমরা মনে করি যে পিস এন্ড স্ট্যাবিলিটি ছিল। আর ইকোনমি, যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর রিপোর্ট গুলো পড়েন না, তাহলেই দেখবেন যে ইকোনমি কোথায়। আমরা ইকোনমি, এই যে কোভিড উত্তর যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন, সেই জায়গা থেকে আমরা উত্তর করছি। ফলে ওয়ার্ল্ড ব্যাংক এবার বলছে, আপনি এই যে অর্থ বছর শুরু হলো জুলাই মাস থেকে, সেই জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের পোভার্টি রেট কমে আর 2% মতো কমবে। সেটা আবার ওই আগে তো 20% নিচেই ছিল, 20% উপরে উঠেছিল, এটা আবার 20% নিচে নেমে 19% আসবে। আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন, গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় 9% বেড়েছে। আপনি রিজার্ভের ফিগার দেখেন, রিজার্ভ ইজ মানে ওয়ার্ল্ড ব্যাংক, IMF যেটা বলছে সেটা রেটে 26-27 বিলিয়ন, মানে আমরা 5 মাসের আমার ইম্পোর্টের কস্ট আমার আছে। তারপরে অন্যান্য যেগুলো, আপনি সবচেয়ে যেটা ভয় হচ্ছিল, সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি, টাকা না ক্র্যাশ করে। পাকিস্তানে এরকম হয়েছে, তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন 150 মতো, সেটা 250-300 চলে গিয়েছিল ডলারের এগেনস্টে। আমাদের এখানে আমরা টাকাকে মার্কেট বেস করেছি, এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে, টাকা কমে নাই। তাহলে কি ইটস এ সাইন, ইটস এ রিফ্লেকশন যে আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে। এবং ইন দ্য মিন টাইম হাসিনা যেগুলো টাকা যে সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা শেভরনের কাছে বা মেট লাইফের কাছে, যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দিন, আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে, অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না। আমরা সবগুলোর ঋণ আমরা শোধ করেছি, মোর দেন $4 বিলিয়ন। তা আপনি যে, আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্ট যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে। আচ্ছা, আমি কয়েকটা বিষয় শুধু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা মোকদ্দমার কথা বলেছেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি এটা ঠিকই বলেছেন, আওয়ামী লীগের আমলে অনেকে ভয়ে মামলা দিতে যায় নাই, কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি, তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে, পলিটিক্যাল রিজনে। বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল, সেই মামলাগুলি এখন না থাকার কথা। তাহলে মামলার সংখ্যা যে এবার বাড়তেছে, সেটা একটা অ্যালার্মিং। আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর রিপোর্টের কথা, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF রিপোর্টের আপনি যে জায়গাগুলি শুনিয়েছেন, সেই জায়গাগুলি ছাড়াও আরও অনেকগুলি জায়গা থেকে এগুলি আসলে ব্যাখ্যা করা যায়। খোদ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাব আশিককেও বারবার বলছেন যে বিনিয়োগ যে বাড়ছে না, সেটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি, এবং এই গভর্নমেন্ট যেহেতু কালকেই একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে এই বছর প্রথম 6 মাসে আপনার বিনিয়োগ বেড়েছে 61%। আপনি বিডার ইয়েতে যান, ওদের প্রথম 6 মাসের এই বিনিয়োগ বাড়াটা একটা স্ট্যাটিস্টিক্যাল জার্গন। এইটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো। আপনি স্ট্যাটিস্টিক্যাল লোক, আপনি দেখেন এক্সপোর্টের যে ফিগার আপনি বাড়ার কথা আপনি বলেছেন। রিজার্ভের কথা যদি আমি একটা বলি, যে রিজার্ভ আপনি বলছেন আওয়ামী লীগের এত লুটপাটতন্ত্রের এগেনস্টেও আওয়ামী লীগ আসলে $20 বিলিয়ন রিজার্ভ রেখে গিয়েছিল, সেটার থেকে এটা বেড়েছে $6 বিলিয়ন। আপনি যদি পাশাপাশি দেখেন যে আপনি আসলে আপনার ঋণ কতটা বাড়ছে, সেইটা আসলে প্র্যাকটিক্যাল কিনা। টাকার দামের ব্যাপারে আপনি বলছেন, টাকার দামের ব্যাপারেও আমি যেটা মার্কেট বেসড হওয়ার জন্য যেটা ক্রাশ করে নাই, তার জন্য পূর্ববর্তী সরকারগুলিরই আপনার কৃতিত্ব দিতে হবে, কারণ এই সরকার অনেক বেশি কিছু করছে কিনা আমি এটার আমার টাকা মার্কেট বেস এই গভর্নমেন্ট করেছে। আর আপনি এই গভর্নমেন্ট, কিন্তু আমরা যেই কথাটা আওয়ামী লীগ সরকারকে একিউজ করতেছিলাম যে ওরা শত কোটি লক্ষ কোটি টাকা পাচার করতেছে, তো ওরা যখন পাচারটা করতেছে না, এই সরকার যখন আসে, তখন এটা অটোমেটিকলি একটা স্টেবল জায়গায় এটা দাঁড়ানোর কথা না। আপনার এটা শুধুমাত্র তো হয় না, এটার জন্য আপনার ব্যাংকিং সেক্টরে রিফর্ম আনতে হয়, আপনাকে ইনফ্লেশনটাকে আপনাকে চেক দিতে হয়, এবং এটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি রাখতে হয়। এটা ছাড়া আপনার এটা অনেক সময় এটা ব্যাকফায়ার করে, এবং অনেকে
ভয় পায় যে যদি আপনি মার্কেট বেস করেন, আপনার টাকা এমন ভ্যালু এত ডিটোরিয়েট করে, পুরো দেখা গেল যে আপনার টাকা এখন 121 টাকা আছে, দেখা গেল 250 টাকা হয়েছে। সেটা পাকিস্তানে হয়েছে। 250 যদি হয় সে, হ্যাঁ, তো এই জায়গাটা আমরা আর আওয়ামী লীগ যে রিজার্ভ, সেটা তো একটা জাস্ট একটা ম্যানিপুলেশন। সে আপনার $4-5 বিলিয়ন সে কাউকে দিতেই দেয় নাই। বাংলাদেশে যারা বছর, আপনি মেট লাইফে জিজ্ঞেস করেন, যেটা আলিকো ছিল, তারা আপনার 4 বছর ধরে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারে নাই। বাংলাদেশের কোন এয়ারলাইন্স তার প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারে নাই। শেভরনের সে $250 মিলিয়ন সে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দেয়নি। কাতার গ্যাসের সে টাকা দেয়নি 400 মিলিয়ন ডলারের মতো। তো এইগুলো তো আমাদেরকে পে করতে হয়েছে, ঠিক না? আমরা এগুলো পে করার পরে আমাদের, এবং আদানির $900 মিলিয়ন মতো রেখে গেছে। আমরা অলমোস্ট এভরি পেনি উই হ্যাভ মানে পেইড। ঠিক আছে, আপনি একটু যদি আইসিটির মানে আইনাত কারণের জায়গা থেকে আমি একটু বলি যে আপনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের ওই জায়গা থেকে বা আইন শৃঙ্খলা রক্ষার জায়গা থেকে আপনি এটা একটা বলতেছিলেন যে যে আইসিটি থেকে আর কোনো ওয়ারেন্ট ইস্যু হবে কিনা সামরিক বাহিনীর সদস্যদের এগেনস্টে, সেটাতে আপনি এটা বলতেছিলেন যে আর হবে না। এখন আমাদের একজন সার্ভিং বিচারক উনি আমাকে এখন মেসেজ পাঠাচ্ছেন যে এটা বলার এখতিয়ার সরকারের আছে কিনা বা আপনার আছে কিনা। 2, উনি বলতেছেন জামিন দিলে বিচারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটা অবশ্য আপনি আগে বলেছেন যেটা আইন মন্ত্রণালয়কে এটা বলা, এটা সরকার করতে পারে কিনা। 3, আরেকজন দর্শক আমাদেরকে এইটা বলতে বলছেন, সবগুলো আপনাকে একসাথেই বলে দিই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে সাংবাদিক মেহেদী হাসানের বক্তব্য সংশোধন করে উনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে না, পরবর্তী সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন। কেউ কেউ মনে করছেন যে এইটা কোনো কিছুর একটা ব্যাখ্যা কিনা, আপনি কি একটু বলবেন কিনা? আইসিটি আপনি আমার স্টেটমেন্টটা যদি পড়ে দেখেন, আমি যেটা মানে যেহেতু ওই সময় খুব রিউমার আর স্পেকুলেশন হচ্ছিল, আমি কিন্তু ওদের বরাত দিয়ে বলেছি, আমি নিজে বলি নাই। আপনি পুরো স্টেটমেন্টটা পড়েন। এই স্টেটমেন্টে আমি আইসিটি যে অফিস, চিফ প্রসিকিউটর অফিসের সাথে কথা বলে ওদের বরাত দিয়ে কথা বলছি, আমার কথা না, এটা ওদের বরাতের কথা। আপনি আবার একটু দেখেন আমার স্টেটমেন্ট। জি, আপনি বলতেছেন, আপনাকে যেটা উদ্ধৃত করা হয়েছে সেটা অনেকটা এরকম: এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। তার মানে হচ্ছে যে এটাই তো আপনার বক্তব্য না? এটার পরের সেন্টেন্সে দেখেন যে আমি ওই যে কোট আনকোটটা দেখেন, আমি ওদের বরাত দিয়ে, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে। ঠিক আছে, আপনি বলেন তাহলে আমি আমার প্রশ্নটা একটু করব যে হ্যাঁ, আপনি তাদেরকে কোট করতেছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। আমার প্রশ্ন যে এইটা কিন্তু বাংলাদেশ আইন কানুন থাকলে কিন্তু এটা আইসিটির প্রসিকিউটরের দপ্তর এটা বলতে পারে না আসলে। এখন আইসিটির প্রধান প্রসিকিউটর জিজ্ঞেস করে সে অস্বীকার করবে। ট্রাস্ট ইউ মি। আমি তাজুল ইসলাম সাহেবকে যদি জানতে চাই, তাজুল ইসলাম সাহেব তো জানে না এরপরে আর কোনজন এটার মধ্যে আসবে। এটা তো একটা অনগোয়িং প্রসেস, এটা আগামী 50 বছর ধরে থাকবে এই প্রসেস। উনি কেমনে বলবে এটা? এটা মূলত বলা হচ্ছে আপাতত, ঠিক আছে? যে এটা ওই দিন যে স্পেকুলেশন হচ্ছিল, যেই আপনি যদি পুরো ফেসবুক গুলো দেখেন বা আপনি দেখেন, ওইটার জন্য আমরা জানাচ্ছি, ওই দিনের জন্য, এটা ওই দিনের জন্য, রাইট? মানে এই মুহূর্তে আমরা আপনি এই মুহূর্তে আমরা জানাচ্ছি। হ্যাঁ, আপাতত তারা এতজনকে দিয়েছেন। এখন ওরা ভাবছেন যে আগামীকাল আবার হবে, বা অনেক ধরনের স্পেকুলেশন। আর আপনি জানেন তো ফেসবুকে কি ভয়ানক রকমের মানে বট বাহিনী আছে এইগুলোকে নিয়ে স্পেকুলেট করে। তো সেই জন্য আমরা ওই অফিসের সাথে কথা বলেছি, বলার পরে সেই স্টেটমেন্টটা দেওয়া, এমন কিছু না। আর আপনি যেটা চিফ অ্যাডভাইজারের বিষয় যেটা বললেন, উনি বলেছেন যে এই ফেব্রুয়ারির কথা উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে, হওয়ার পরে যে গভর্নমেন্টটা আসবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করার সাথে সাথে আমরা আর নাই। এটা এমন না যে আবার পরবর্তীতে কোনো এগুলো না, জাস্ট এটা ফেব্রুয়ারি জেনারেল ইলেকশনের সাথে সাথে যে গভর্নমেন্ট টেক ওভার করবে তার কাছেই তো আমরা আমাদের ক্ষমতা, এই ইন্টারিম গভর্নমেন্ট তার ক্ষমতা হস্তান্তর করবে, করে দেয়ার নো মোর। ওকে, আপনি বট বাহিনী এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যা চলছিল, বিশেষ করে গত 2-3 দিন, বা আমরা আগেও দেখেছি যে এরকম গুজবের বন্যায় ভেসে যাচ্ছে সামাজিক মাধ্যমগুলো, আপনারা কি মানে আপনি কি ওই বিষয়টাকে আমলে নিয়ে
ট্রাবল শুটিং করার জন্য ওই দিন এটা আপনি বললেন? কারণ আমি আপনার এই বক্তব্য যখন পড়তেছিলাম, শুনতে তো পারি নাই, যখন পড়তেছিলাম তখন মনে হয়েছে যে আপনি কোনো একটা ক্রাইসিস সামাল দেওয়ার চেষ্টা করতেছেন। ওয়াজ দেয়ার এনি ক্রাইসিস অন দ্যাট পয়েন্ট অফ টাইম? না, একটা জিনিস তো বাংলাদেশে এগুলো হলে যেটা হয় যে প্রচুর ধরনের অপতথ্য ইয়েতে আসে, অনলাইনে আসে। তো সেটা অপতথ্যকে আমাদেরকে কমব্যাট করা, তো এটা আমাদের একটা রোল। সে কাজটাই আমরা করেছি। যে অপতথ্য ছিল ফেসবুকে, সেটাকেই আমরা কমব্যাট করেছি। মানে মোটামুটি ভাবে অপতথ্যটার এগেনস্টে যাতে সরকারের অবস্থানটা সামনে আসে বা সত্য অবস্থানটা সামনে আসে, সেই জন্য আপনি এটা বলছেন। আচ্ছা, সত্যি সত্যি কি সরকার প্রধান এবং সেনা প্রধানের মধ্যে একটা টেনশন আছে? মানে কেউ কেউ এটা দেখতেছেন যে আমি 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 যদি খুব স্পেসিফিকলি বলি যে 30 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইসিটির যে অভিযোগটা 1 বছর পরে যেটা আসলো, সেইটা আসলে সরকার এবং সেনার বাহিনীর মধ্যে, ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটা টানাপোড়েনের ইঙ্গিত দেয়। বিষয়টা কি আসলে সেরকম কিছু? আপনি কি ওদের প্রেস কনফারেন্সটা শুনেন নাই? সেই প্রেস কনফারেন্সে কি এমন কোন হিন্টস আপনি পেয়েছেন? কথা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটা প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখছি ডে টু ডে, আমরা এই ধরনের কোনো মানে টানাপোড়েন আমি অন্তত দেখি নাই। যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে এই যে এই টানাপোড়েনের এই গল্পগুলো বলে অনেকে অনলাইনে কিছু ভিউ জোগাড় করেন। আপনি যদি কিছু অনলাইনে দেখবেন যে প্রো আওয়ামী লীগ যারা বলবো যে তথাকথিত সিনিয়র সাংবাদিক বা আর কিছু কিছু আছেন যারা প্রতিদিনই পারলে কু করান, প্রতিদিনই পারলে তারা আর্মির মধ্যে টেনশন আনেন। এগুলো তো আসলে খুবই, এবং এটা ওরা যেটা হচ্ছে যে বাংলাদেশে যে এখন ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেসটা আছে, সেটাকে ওনারা যথেচ্ছা ব্যবহার করছেন, অ্যাবিউজ করছেন। এটা কোনো দেশ এটা অ্যালাউ করে না। না, মনে করেন যারা প্রতিদিন কু করতে চাচ্ছেন বা প্রতিদিন কু করাচ্ছেন, বা মানে তারা তো সবাই আসলে এন্টি আওয়ামী লীগের না, বরং বড় একটা অংশ, সরি প্রো আওয়ামী লীগের না, তারা বড় একটা অংশই এন্টি আওয়ামী লীগের। তারা এই সরকারকে ওন করেন, তারা এই সরকারকে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লবে বিশাল ভূমিকা রেখেছেন। তো তাদের ইয়েটাকে তো যারা ভোক্তা আছেন, দর্শক আছেন, তারা খুব উড়িয়েও দিতে পারেন না। মানে কিছু কি ঘটতেছে? আমি বলছি মোস্ট অফ দেম, আমি বলেছি মোস্ট অফ দেম আর এই আওয়ামী বট বাহিনীর মেম্বার অনেকে প্রচুর। আমরা তো এদের, আপনি যদি আছে সিরিয়াসলি যদি আপনি ইউটিউব সার্চ দেন, দেখবেন এক একজনের এই সংক্রান্ত বোধহয় 10-15টা ভিডিও আপনি পাবেন এক একজনের। আনফরচুনেট, মানে এটা মানে হচ্ছে এই সবচেয়ে কু হচ্ছে বা সামরিক বাহিনীর মধ্যে একটা বড় গন্ডগোল হচ্ছে, সেইটা কিন্তু যারা আওয়ামী লীগের বিরোধী বড় ইনফ্লুয়েন্সার আছেন তারাই করতেছেন শফিক ভাই। অনেকে, আপনি আমার মনে হয় শুধুমাত্র 1-2 জনের কথা বলছেন, কিন্তু তারা তো বড় ইনফ্লুয়েন্সার। ছোট ছোট মানে যারা করতেছেন তাদের কথা আমি হয়তো আপনি অনেকে, আমি মোস্ট অফ দেম আমি ওইটা বলেছি, আপনি দেখেন। আচ্ছা, মোস্ট অফ দেম, আচ্ছা আপনি তাদের সংখ্যার মধ্যে আপনি বলতেছেন। ওকে, আমি আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর সাথে ঢাকার মানে 3 কূটনীতিক, মানে ঢাকায় অবস্থানরত 3 বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন, এবং সেই বৈঠক একটা বিশেষ উদ্দেশ্য নেওয়া হইতেছে এরকম বলা হচ্ছে। আপনার কাছ থেকে একটু আমরা শুনি যে মানে অনেকে বলছেন যে এর মাধ্যমে একটা ভালো আওয়ামী লীগ তৈরি করে আওয়ামী লীগের একটা প্রত্যাবর্তনের রাস্তা সুগম করা হচ্ছে। আপনি কিভাবে দেখতেছেন এটা? না, আমার এই বিষয়ে জানা নাই। ওনারা যেটা আমাদের ফরেন অ্যাডভাইজার বলেছেন, আমি সেখানেই আছি যে ওনারা ওনাদের মতো তার সাথে দেখা করেছেন। এই একটা প্রাইভেট সিটিজেন, তার সাথে তারা দেখা করতেই পারেন। আচ্ছা, এইটাকে আপনি প্রাইভেট সিটিজেনের সাথে দেখা করার চেয়ে বেশি আপনি বলতে চান না? হ্যাঁ। আচ্ছা শফিক, না এটা এমন কিছু তো না। আচ্ছা শফিক, এমন কিছু না। আর আওয়ামী লীগ, জি বলেন। শফিক ভাই, মানে আমার ধারণা আপনিও বারবার আপনার ফেসবুক পোস্ট সহ অন্যান্য কিছু যেহেতু আমি অনেক লক্ষ্য করি, যে আপনি তো আসলে হয় সাংবাদিকতায় ফিরবেন অথবা সাংবাদিকতার শিক্ষকতায় ফিরবেন। মানে আমি জানি না মানে কোনটা আপনি করবেন বা দুইটাই আপনি করবেন কিনা। সেইখানে যদি আপনাকে ক্লাসরুমে এই প্রশ্ন করা হয়, আমি আপনাকে ক্লাসরুমের প্রশ্ন করি যে কেন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাটার জামিন খুব দ্রুত হয়েছে, কেন অন্য মন্ত্রীদের বিরুদ্ধে হয় নাই, কেন একজন ব্যবসায়ী নেতাকে এখন জেলে থাকতে হচ্ছে, আরেকজন ব্যবসায়ী নেতা বাইরে থাকছেন, মানে এই ব্যাপারগুলো আসলে কিভাবে ঠিক করা হয়েছে বা এটা কারা ঠিক করছে? আসলে এটা তো কোর্ট বলবে, এটা আমি কেমনে বলবো? এটা কোর্টের ইখতিয়ার, কোর্ট বলবে এটা।
এই মামলাগুলির ব্যাপারে কি ক্যাবিনেটে আলোচনা হয় বা সরকার প্রধান আপনাদেরকে কিছু ব্রিফ করেন যে বা আমরা কিছু জানতে পারি আমি এখানে পিক এন্ড চুজ, এই পিক এন্ড চুজটা কেন হচ্ছে? আমি একটা ক্যাবিনেট মিটিং ছাড়া আমি সবগুলো ক্যাবিনেট মিটিং এ ছিলাম, এই ধরনের কোনো আলোচনা আমি ক্যাবিনেটে শুনি নাই। আচ্ছা, কেউ কোর্টের যেগুলো এখতিয়ার সেগুলো নিয়ে ক্যাবিনেটে আলাপ হয়নি। একটা কথা এখন বারবার হচ্ছে যে উপদেষ্টাদের সেফ এক্সিট, যে কথাটা আমরা একটু তুলেছিলাম, এইটা সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলামও বলেছেন। এমনকি মাহফুজ আলমের উপর আক্রমণের ক্ষেত্রে তাকে আসলে আক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এই অভিযোগও করা হয়েছিল। আপনি আপনার ফেসবুক পোস্টে বলছিলেন যে কারা যেন আপনাকে গণসূত্র বলতেছে, এবং আপনার প্রায়, আমি যদ্দূর বুঝি যদ্দূর চিনি, আপনাকে প্রায় আপনার অনিচ্ছা সত্ত্বে আপনার নিজের বাসা ছেড়ে একটা সরকারি বাসায় যেতে হয়েছে। তো এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এই যে সেফ এক্সিট বা এইটার কথা হচ্ছে, এইটাকে আপনি আসলে কিভাবে ডিল করবেন বাকিটা সময়? বা এটা এগেন এই যে আমি মনে করি এটা ফ্রিডম অফ প্রেসের একটা অ্যাবিউজ। মানে যেগুলো আপনি যদি ধরেন যে আমাদের কোন অ্যাডভাইজারের এগেইনস্টে যদি আপনার কোনো অভিযোগ থাকে, এটা তো প্রেস করতেছে না শফিক ভাই, এটা তো প্রেস করতেছে না, এটা তো জনাব নাহিদ ইসলামকে উদ্ধৃত করতেছে প্রেস, এটা তো সার্জিস আলমকে উদ্ধৃত করতেছে প্রেস। আমি জানি না নাহিদ ইসলাম কি পরিপ্রেক্ষিতে এটা বলেছেন, বাট আমি যেটা জানি যে আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা খুব বাংলাদেশে প্রাউড বাংলাদেশি, তারা বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশে তারা বাংলাদেশকে যাতে একটা বাংলাদেশ যাতে ওয়ার্ল্ডের জাতিপুঞ্জের মধ্যে একটা সম্মানজনক জায়গায় পৌঁছান, সেই জন্য তারা তাদের সারা জীবনটাই সেই জন্য কাজ করবেন। তারা খুব প্যাট্রিয়টিক পিপল এবং তারা খুব তাদের আমি বলবো যে তারা গত 15 মাসে মানে যথেষ্ট চেষ্টা করছেন দেশটাকে একটা রাইট কোর্সে আনার জন্য। They are good people, no doubt about it. এই যে জামাতের নেতা জনাব তাহের, বিএনপির একজন মানে চেয়ারপারসনের সাথে উনি হয়তো কাজ করছেন কোনো সময়, উনি স্পেসিফিক 8 জন উপদেষ্টার কথা বলেছেন। জামায়াতের নেতা বলে জনাব তাহের বলেছেন তাদের কাছে কণ্ঠস্বর রেকর্ড করা আছে। এনসিপি নেতারা বলছেন যে ফাঁস করে দেওয়া হবে, কোন কোন উপদেষ্টা কিভাবে কিভাবে কি করে সেটা দেখে দেওয়া হবে। মানে এত মানে এখন করছেন না কেন? তারা কালকেই করুন, আজকেই করেন না কেন? আজকেই করুন, আমরা শুনি কি বললেন। আমি তো মনে করি আমাদের যারা অ্যাডভাইজার আছেন তারা দে ডিড এক্সাম্পলারি জব, এটা আপনাদের মানতেই হবে। গিভেন দা মানে আমরা যে একটা ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি, একটা ভয়ানক একটা অবস্থায় এই গভর্নমেন্ট টেক ওভার করেছে, সেই জায়গায় দে ডিড এ ফ্যান্টাস্টিক জব। আপনি আজকে হয়তো তাদের মূল্যায়ন করছেন না, বাট আমি বলবো যে হিস্ট্রি উইল বি কাইন্ড টু দেম। না, আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই তাদেরকে, কিন্তু উপদেষ্টা পরিষদ ক্ষমতা আসার পরে এইটা একদম বলা হয়েছিল যে সকল উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবেন। আমরা বিভিন্ন উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছি, তারা বলেছেন তাদের কেউ কেউ এটা দিয়েছেন, এটা মন্ত্রী পরিষদে আটকে আছে। আপনি এই সম্পর্কে কিছু জানেন যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাবটা আসলে দিবেন কিনা, দিয়েছেন কিনা, দিতে চান কিনা, নাকি এটা? আমার মনে হয় দিয়েছেন, আমার এটা দেখতে হবে, বাট আমার মনে হয় ওনারা দিয়েছেন। এটা কি প্রকাশ করা হবে? প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন সবাই? মানে বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা এটা প্রকাশ করবে। আমার মনে হয় আমি এটা দেখবো, আমি এটা জেনে আপনাকে বলতে পারবো। আচ্ছা, নেক্সট টাইম যদি খুব দ্রুত আপনি আমাকে আবার ডাকেন। না, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার নানা কারণে আবার দেখা হতো। তাহলে আপনি বলতেছেন যে উপদেষ্টা পরিষদে যারা কাজ করতেছেন উপদেষ্টাদের মধ্যে কারো বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ যদি থাকে তাহলে এটা এখনই সামনে আনা উচিত, এই 8 জন 3 জন কণ্ঠস্বরে সেগুলি না বলাই ভালো। না, এটা অনেকে এগুলো বলে একটু মার্কেট পেতে চান আর কি। আমরা তো মনে করি দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। বাংলাদেশের উপদেষ্টা, আমাদের উপদেষ্টারা। আচ্ছা, একটা তো আছে যে মানে আমি বললাম যে কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, কারো অভিযোগ কিছু উপদেষ্টা আখের গুছিয়েছেন এরকম অভিযোগ। জামাতের গুরুত্বপূর্ণ নেতার কথা বললাম যে তিনি জনাব তাহের, অন্তর্বর্তীকালীন সরকার কোন ষড়যন্ত্রে লিপ্ত সেটা তাদের কাছে নাম কণ্ঠ রেকর্ড আছে। বিএনপি থেকে আর বিএনপি তো ছাত্র নেতৃত্ব থাকা আসা উপদেষ্টাদের বিষয়ে কয়েক মাস ধরেই অভিযোগ করেছে তাদের নিরপেক্ষতা নিয়ে। নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগও তারা দাবি করেছিল। এই সময়ে মানে আপনাদের কাছ থেকে যেহেতু বা আপনার কাছ থেকে আমি এটা জানতে চাই যে মাননীয় প্রেস সচিবের কাছ থেকে যে আপনারা কোনো একটা স্টেটমেন্ট বা মানে এরকম কিছু ইস্যু করবেন কিনা যে আসলে এই জায়গাগুলিতে
কি করা উচিত বা এরকম কোনো বাস্তব ভিত্তি আছে কি না কোনো কিছুর, মানে আপনারা কি না, যেটার বাস্তব ভিত্তি নাই সেটা নিয়ে আমরা স্টেটমেন্ট দিব কেন? না, আপনারা তো গুজবকে, আমরা তো মনে করি আমাদের ক্যাবিনেট দে আর ডুইং গ্রেট জব। ক্যাবিনেটের যারা মেম্বার আছেন, ইন্টারিম গভর্নমেন্টের যারা অ্যাডভাইজার আছেন, তারা খুবই ভালো কাজ করছেন। এবং আপনারা যদি মনে করেন যে না ওনারা ভালো কাজ করছেন না, তাহলে যেটা করা যায় যে আপনারা তাদের কাজগুলো নিয়ে দেখেন, ইনভেস্টিগেট করেন। এটা নিয়ে আপনি একজন না 5, 6, 7, 8, 10 জন সাংবাদিককে নিয়োজিত করেন যে তার বিষয়ে জানার বিষয়ে, আপনারা তাদের বিষয়ে জানেন, এরা রিপোর্ট করেন। আমরা তো কোনো নিউজে তো বাধা দিচ্ছি না যে না এর বিষয়ে আমি রিপোর্ট করা স্টেটমেন্টের যাবে। কথাটা কেন বললাম, গুজব না ছড়ানোর জন্য বা মিথ্যাকে কমবেট করার জন্য আপনারা কিন্তু তথ্য দিয়েছেন, কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ক্ষেত্রে আমরা স্পেশালি আপনাকে বেশি একটা আমি এটাকে কথা বলতেই শুনি নাই। আপনি যদিও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু এইটা নিয়ে প্রেসকে মানে আপনি অ্যাড্রেস করতে না, এটা নিয়ে আসলে বেশি এগুলো বললে হয় কি, এটা আরো কেউ এটাকে আরো বলা হয় যে তাকে আরো আমরা প্রমোট করছি, এই টাইপের একটা ইয়ে জেনে আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি না। সেই জন্য আমরা এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়ার কোনো পক্ষপাতী নয়। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা আপনাকে উদ্ধৃত করে দর্শকদের কাছ থেকে একটা মতামত জানতে চেয়েছিলাম যে আগামী 50 বছরেও আওয়ামী লীগের ফেরার সুযোগ দেখা যাচ্ছে না। এই এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম কথা বলেছিলেন। প্রিয় দর্শক, একথা সঠিক বলে মনে করেন কিনা? খুবই ইন্টারেস্টিং। শতকরা 50% দর্শক এটাকে সঠিক মনে করেন, শতকরা 50% দর্শক এটাকে সঠিক না মনে করেন। 23,000 দর্শক এখানে ভোট দিয়েছেন, মানে একদমই 50-50। ইন্টারেস্টিং। এইটা খুবই মানে আমাদের মানে আমার মনে পড়ে না মানে এই জরিপের ক্ষেত্রে একদম এরকম কাটা 50-50 হয়েছে কিনা, এটা আমার আর কখনো মনে হয় না। আমি জানি না, মানে এটা একটু ইন্টারেস্টিং। আচ্ছা, জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ, যেটাকে জুলাই ঘোষণাপত্র বলা হচ্ছে, সেইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে জুলাই ঘোষণাপত্র তুলে ধরেন, সে সময় আমরা বিএনপিকে মানে ঘোষণাপত্রের জায়গাটা তুলে ধরছেন তখন বিএনপিকে সবচেয়ে বেশি সন্তুষ্ট দেখছি, আপনাদের পাশে দেখছি। জামায়াতে নিয়ে সতর্ক মন্তব্য করেছিল। এনসিপির কয়েকজন নেতা মানে এখানে উপস্থিত থাকবেন না, কক্সবাজার চলে যাবেন, এটা নিয়ে অনেক রকম চিন্তা ভাবনা করছেন। কিন্তু এখন যে জুলাই সনদটা যে ঘোষণা করা হবে, মানে আজকে 16 তারিখ, আগামীকালই 17 তারিখ আসলে, মানে মানে এখন আমরা শুধু বিএনপিকেই একটু রাজি, একটু খুশি দেখছি। অন্যরা কিন্তু একটু সতর্ক মনোভাব পোষণ করতেছেন, বিশেষ করে এনসিপি বলতেছেন তারা যাবেনই না। আপনারা এটাকে আসলে কিভাবে দেখেন? এবং এনসিপি যেই কথাটা বলতেছে সেটা ইন্টারেস্টিং। তারা বলতেছে যেই জুলাই সনদপত্রের কোনো মানে নাই, মানে যে ঘটনা কোনো মানে নাই, সেইটা দিয়ে তারা কি করবে? আপনার কাছে এটার মানে না, আপনার কালকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠান হবে তা অতক্ষণ পর্যন্ত ওয়েট করেন, দেখবেন। আমরা মনে করি সবাই থাকবেন। আপনাকে খুবই কনফিডেন্ট মনে হচ্ছে যে আপনি মনে করেন সবাই থাকবে এবং সবাই স্বাক্ষরও করবে, এরকম আপনি মনে করছেন? আপনি কালকে পর্যন্ত ওয়েট করেন, দেখেন। আপনাকে এই প্রশ্নে আপনাকে মানে খুবই আমরা মনে হচ্ছে যে আপনি জানেন আমাদের থেকে বেশি। আমরা চাইবো যে এটা একটা ইতিবাচক কেই হোক, কিন্তু সবাই থাকবে বা কালকে পর্যন্ত ওয়েট করলে এটা বোঝা যাবে। আমি যদি আপনাকে আরেকটু ছোট করে জানতে চাই যে এই কিছু ব্যাপারে যে মারাত্মক অনৈক্য ছিল, যে এখন করা হবে নাকি পরবর্তী সরকার এসে করবে, এগুলি কি সব ঠিকঠাক হয়েছে? মানে এগুলির ব্যাপারে কি আমরা খুব বেশি অনৈক্য আসলে দেখি নাই। আপনি তো নিজে মানে ল যখন প্রথম আলোতে ছিলেন, আমার মনে আছে আপনি ল বিট যে আলাদা একটা বড় বিট হয়, আপনি বোধহয় এটা স্ট্যাবলিশ করেছিলেন। তো আমরা দেখেছি যে এই প্রথম থেকেই আমাদের যারা পলিটিক্যাল পার্টির যারা লিডার, তারা যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওভার দ্য লাস্ট 1 ইয়ার তারা এই কাজগুলো করেছেন। তারা ডিবেট করেছেন, তারা ডায়ালগে ছিলেন কনসেনসাস কমিশনের সাথে। ফলে একটা পর্যায়ে এসে দেখেন কেউ কোনো বয়কট করেন নাই, কেউ বলেন না আমি তোমার সাথে কথা বলবো না। আগে যেটা আমরা দেখতাম যে সংসদ অচল হয়ে থাকতো, এ আসতেন না ও থাকতেন, এক ধরনের এইরকম কিছু না। সবাই মিলে একটা কালেকটিভ এফার্ট ছিল যে এই প্রসেসটাকে সাকসেসফুল করার, এবং সেটা আমরা গতকাল পর্যন্ত দেখেছি। আজকেও আমরা এই বিষয়ে কনফিডেন্ট, এবং কালকে আপনারা দেখবেন যে এটা আরো দৃশ্যমান হবে। এই অনৈক্য, এটা দেখেন, পলিটিক্যাল পার্টি থাকলে কিছু বিষয় অনৈক্য আসবে, এটাই স্বাভাবিক, এটাই ডেমোক্রেসির বিউটি। আপনি যেটাকে
যেভাবে ইন্টারপ্রেট করছেন আরেকটা পার্টি সেভাবে ইন্টারপ্রেট করছে না। তো ফলে অনৈক্যটা যখন আশাটা খুব যে অমূলক এমন কিছু না, কিন্তু দেখতে হবে যে আপনি কতটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ডিবেটটা হচ্ছে। আমরা মনে করি যে ডিবেটটা হয়েছে, এটা এক্সাম্পলারি ছিল, এবং এটা বাংলাদেশের নেক্সট জেনারেশন, বাংলাদেশের যারা পলিটিক্সে আসবেন তাদেরকে যুগ যুগ ধরে এটা ইন্সপায়ার করবে। আপনি এই যে জুলাই ঘোষণাপত্র বা যে যে বিষয়গুলিতে রাজনৈতিক ঐক্যমত্য কমিশন যে যে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন বা যে সে বিষয়গুলি তুলেছেন এবং যে আলোচনাগুলি করেছেন, সেই আলোচনাগুলিকে ভবিষ্যতের রাজনীতিতে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় ভূমিকা রাখবে? মানে অবশ্যই এটা একটা খুবই কোয়ালিটেটিভ চেঞ্জ, এটা খুবই খাওয়া দাওয়া ওরকম কিছু না, এটা খুবই কোয়ালিটেটিভ। আমি তো মনে করি এটার উপরে মিনিমাম আপনি 10-15-20টা বই পাবেন, সবাই যে যার পার্সপেক্টিভে যারা ডিবেট করেছেন সেগুলো। আর আমরা তো পুরো অনেকের কাছে পুরো ভিডিওগুলোই আছে, আমরা প্রত্যেকটা সেশন আমরা লাইভ ব্রডকাস্ট করেছি। আর আপনি যদি কিছু না হয়, আপনি দেখেন আমরা 54 বছর ধরে আর্টিকেল 70 নিয়েই আমরা কোনো ঐক্যমতে আসতে পারি নাই। আছে না আর্টিকেল 70-র কারণে আমাদের সংসদ কোনোদিন আসলে এফেক্টিভ কোনো সংসদ হয়নি, যেটা হয়েছে সবাই জি হুজুরের সংসদ হয়ে গিয়েছিল। সেই জায়গায় দেখেন কি ব্রিলিয়ান্ট একটা ডিসকাশন হয়েছে এবং একটা সবাই একটা ঐক্যমতে এসেছেন আর্টিকেল 70। এবং আমিও সেই আলোচনা শুনতেছিলাম এবং আলোচনা শুনে অর্থ বিল কাকে বলে সেইটা আবার বেশ কিছু লোক বুঝতে পারছে বলে ওইটা আমার ভালো লাগছে। কারণ রাজনীতিবিদরা প্রথম তর্ক শুরু করছিলেন অর্থ বিল ধরে, মানে অর্থ বিল ছাড়া বাকি সব বিলই আলোচনা করা যাবে। এখন অর্থ বিল যে সব বিলই যে অর্থ বিল, হাওয়েভার আমি একটু সেই আলোচনাগুলি শুনেছি, সেই আলোচনাগুলি আসলেই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা একটা বড় ভূমিকা রাখবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় যারা আরেকটা বড় ভূমিকা রাখে তাদের মানে অংশগ্রহণ নিয়ে একটা বড় কথা আমরা ধারাবাহিকভাবে শুনতেই পাই, সেটা হচ্ছে ডিজিএফআই। এখন হিস্ট্রিকভাবে ডিজিএফআইটা থাকার কথা হচ্ছে সরকার প্রধানের, মানে সরকার প্রধানকে ডিজিএফআই রিপোর্ট করার কথা। কারণ ডিজিএফআই যেহেতু সেনাপ্রধানকেও আসলে নজরে রাখেন, উনি তো সেনাপ্রধানের আন্ডারে থাকার কথা না, কিন্তু ডিজিএফআইয়ের সকল কাজের দায় বর্তাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর উপর, বা কল্পিত কাজের দায়ও অনেক সময়। এটা কিরকম? এমনকি আমি উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে এই কাজটি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন, ক্ষমতার কেন্দ্র বলছেন, সেটি কেন? যারা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কিন্তু আমাদেরকে স্পষ্ট বলেছেন, আমার যদ্দূর মনে পড়ে আরও একজন উপদেষ্টা, এই মুহূর্তে নাম মনে পড়ছে না, তিনি বলছেন যে আসলে কাগজে কলমে যা আছে ব্যাপারটা তা সবসময় নাও হতে পারে। আপনার কাছে কি মনে হয়, ডিজিএফআই কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনছেন, মানে উনার অধীনে বা উনার কর্তৃত্বে আছেন নাকি? না, আমি তো মনে করি এটা সম্পূর্ণ ওনার অধীনে আছেন। আমি তো এর ব্যর্থ হয়েছে আমি এরকম তো আর দেখি নাই। না, কথাগুলি খুবই আমাদের ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি, এবং তারা তাদের যেটা কাজ সেই কাজগুলো খুব সিনসিয়ারলি করছেন। কথাগুলি কোত্থেকে আসে? কথাগুলি আসে হচ্ছে যে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাওয়ার আগে সেটা ডিজিএফআই কর্তৃক আসলে সেটাকে ঝাড়মুছ বা অন্য পরিবর্তন করা হয়েছে। কথাগুলি আসে হচ্ছে যে উপদেষ্টাদেরকেও আসলে এক ধরনের চাপে রাখা হয়েছে, প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনাপ্রধান কর্তৃক, যাতে তারা বেশি না করতে পারে। এই ব্যাপারগুলি মানে বারবারই না, এটা আসলে যেটা হয় কি, ডিজিএফআই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে। হ্যাঁ, জানেন ডিজিএফআই এটা করেছে ওইটা করেছে। আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন, এবং একটা ভয়ের একটা ইয়ে। অবশ্যই ডিজিএফআই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্ক্রুটিনাইজ মানে হচ্ছে, বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজিএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসেবে কাজ করেছে। শফিক ভাই, ডিজিএফআই এর যে বাজেট, যেটা আমরা আসলে সেইভাবে কখনো জানতে পারি না, আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই একটা খুবই মানে বিশাল বাজেটে কাজ করছে, মিডিয়াকে হয় নিয়ন্ত্রণ করার জন্য অথবা মানে কখনো ক্যারট মানে কখনো পুরস্কার কখনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা বাজেট অনেক বেশি পেয়েছে। এই একই বাজেট কি আছে নাকি বাজেটে পরিবর্তন হয়েছে? একই কার্যপরিধি কি আছে না কার্যপরিধির পরিবর্তন হয়েছে? না, আমাদের ডিজিএফআই এর বিষয়ে আমরা আপনি যে স্টেটমেন্টটা একটু আগে পড়লেন সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে ডিজিএফআই এর যে ফোকাসটা
এটা যাতে আরো বেশি এক্সটার্নাল আমাদের যে রিস্ক গুলো আছে, এক্সটার্নাল আমাদের যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয়, হ্যাঁ, আপনি সেই গ্যাদারিংটা যাতে আরো বেটার ওয়েতে করা যায়, এখানে যেন ফোকাসটা যাতে বেশি থাকে, সেটার বিষয়ে এই গভর্নমেন্ট খুব বেশি করে নজর দিচ্ছে। আপনি দেখেন 2017 সালে এই 7.5 লক্ষ রোহিঙ্গাকে আপনি দেখেন জেনোসাইডের শিকার করে তাদেরকে মায়ানমার মিলিটারি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, যে একদম ইয়ে করে। তো এইটার কোনো ইন্টেলিজেন্স সেরকম ভাবে ছিল না আমাদের। এটা তো একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স ফেলু, যে ইন্টেলিজেন্স আমার প্রথম ডে, ওরা যখন এই কাজটা তো ওরা একদিনে করে নাই, ওরা দিনের পর দিন এটা করছে। ওরা ফেসবুকে রোহিঙ্গাদের এগেনস্টে একের পর এক ফেক নিউজ চালিয়েছে, আমাদের ভয়ানক রকমের তারা একটা পরিবেশ তৈরি করেছে। সেটা তো আমাদের জানা উচিত ছিল যে ওইখানে এই কাজটা হচ্ছে, এবং এই কাজটার অবশেষে দায়টা এসে আমাদের, দায়টা তো না, এটার যে বার্ডেনটা এসে আমাদের উপরে পড়বে। দা বার্ডেনটা কি? এখন দেখেন আমার 13 লক্ষ রোহিঙ্গাকে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে। তাদের খাদ্য পাবে কিনা, তাদের হেলথ কেয়ার পাবে কিনা, কারণ আমাদের হিউম্যানিটেরিয়ান নিডটাকে আমাদেরকে অবশ্যই এটা লুক আফটার করতে হবে, সেই কাজটা করতে হচ্ছে। কিন্তু ওইটা তো প্রথমেই যখন 2017 সালের আপনার 25শে অগাস্ট যে কাজটা হলো, যে ওরা আসা শুরু করলো, তার আগেই তো আমাদের এই জিনিসটা জানা উচিত ছিল। এবং আমি তো মনে করি সত্যিকার অর্থে আমাদের যে ডিজিএফআই, এটাকে আরো শক্তিশালী করে আমাদের যেটা এক্সটার্নাল রিস্ক, সেগুলোকে আমরা যাতে খুব সবসময় যাতে আমরা বেস্ট কোয়ালিটির ইন্টেলিজেন্স পাই, সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে। আমার প্রশ্নটা ছিল যে গত 15 বছর, আপনি 2017 সালে কথা বললেন, গত 15 বছরে আমরা কিন্তু ডিজিএফআই কে এই বাংলাদেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার থেকেও মানে অভ্যন্তরে যেসব শত্রু বা কল্পিত শত্রু আছে, প্রতিপক্ষ আছে, তাদের বিরুদ্ধে ব্যবহৃত হইতে দেখছি। এইটা এখন পরিবর্তন হয়েছে কিনা? মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিজিএফআই মানে প্রকৃতিগতভাবে শেখ হাসিনার ডিজিএফআই থেকে আলাদা কিনা? না, ডিজিএফআই কে এগেইনস্টে আপনি গত 15 মাসে শুনেছেন যে ওরা কাউকে গুম করেছে, কোন সাংবাদিককে এনে হ্যারেস করেছে, কোন সাংবাদিককে ফোন দিয়ে বলেছে এই রিপোর্টটা নামাও? এই ধরনের কোন ঘটনা ঘটেছে আপনি দেখেছেন? অর্থাৎ পরিবর্তন আমরা তো মনে করি অর্থাৎ পরিবর্তন অবশ্যই। আপনি কোন গুমের কথা শুনেছেন যে যেন একটা ফ্যামিলি এসে বলছে যে আমার ভাইকে ডিজিএফআই লোকরা তুলে নিয়ে গেছে, বা একটা সাংবাদিক এসে বলছে যে আমি এই রিপোর্টটা করেছিলাম, ডিজিএফআই আমাকে থ্রেট করেছে? এটা এই ধরনের আপনি কিন্তু ডাইনে বামে অনেক রকম মামলার কথা শুনতেছে, এবং সংবাদপত্রকে শফিক ভাই আপনি দেখেন, আজকে এই সংবাদপত্র জনকণ্ঠ আছে ওই মালিকানায়, আগামীকাল মালিকানা চেঞ্জ হইতেছে, প্রত্যেকটা টেলিভিশনে মালিকানা বা যারা পরিচালনা সেটা চেঞ্জ হয়েছে। তো সেগুলি ক্ষেত্রে ডিজিএফআই বা এদের কোনো রোল নাই, কোনো রোল নাই। রোল থাকলে আপনারা রিপোর্ট করেন, কোনো রোল নাই। আমরা এই বিষয়ে চিফ অ্যাডভাইজারের অবস্থান পুরো ক্লিয়ার। ডিজিএফআই যেগুলো ম্যান্ডেটেড যে কাজ, সে কাজ, এই কাজ তো ডিজিএফআই এর কাজ না, এটা ওরা করবে কেন? আচ্ছা শফিক ভাই, আমরা এই ডিজিএফআই এর রোলের জায়গা থেকে বা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে, মানে যারা এনসিপির নেতা বা তরুণ নেতা, বা তাদেরকে 2টা টেলিভিশন দেওয়া হয়েছে। টেলিভিশন আরো 200টা দেওয়া হোক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেইটার ক্ষেত্রে কি কোনো স্পেশাল কোনো কিছু কি ছিল? যেমন ধরা যাক শফিক ভাই, আমি যদি বাংলাদেশে একটা টেলিভিশনের লাইসেন্স পেতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আবেদন করি, আমার পাওয়ার সম্ভাবনা কতটুকু, বা আমাকে কিসের মধ্যে দিয়ে যাইতে হবে? কোনো আলাদা মানে আমাকে আপনার খুব প্রিয় হইতে হবে, মানে কি করতে হবে আমার? আমার মনে হয় যে এটার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের যিনি ইনচার্জে যিনি বা এনসিপি তে জয়েন করতে হবে কিছু একটা ওরকম কিছু। তথ্য অ্যাডভাইজার এই বিষয়ে স্পষ্ট বলেছেন, আপনি ওনার বক্তব্যটা দেখলেই পাবেন। হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের আরো অনেক বেশি লাইসেন্স দেওয়া উচিত, এবং অবশ্যই এটা নিয়মের মধ্যেই এই অনেক বিষয়। আপনি দেখেন যে আগেকার যে আপনি যদি কামাল আহমেদের যে মিডিয়া কমিশন রিপোর্ট দেখবেন, যে আগে এমন কাউকে নেই, কৃষক লীগের লিডারকে দেওয়া হয়েছে, মৎস্য লীগের লিডারকে দেওয়া হয়েছে, এবং অনেকে আবেদনে বলেওছেন যে
আমি আওয়ামী লীগের প্রচারণা করব, সেই জন্য আমাকে দিতে হবে, বা আমি বঙ্গবন্ধুর যেই চেতনার কথা বলবো, অতএব আমাকে দিন। আমরা মনে করি এখনই ম্যাজিক ওয়ার্ডটা কি, মানে আমি এটা পরীক্ষা করার জন্য আমরা মনে করি যে বাংলাদেশের যে মিডিয়া, যে ওয়ার্ড, এইখানে আরো সাম্যতা আনার জন্য আর অনেক অনেক বেশি নতুন মিডিয়া দেওয়া উচিত। মানে সমতা আনার জন্য, সমতা আনার জন্য মানে আওয়ামী লীগ পণ্যটা দিছে, এন্টি আওয়ামী লীগ পণ্যটা, এটা একটা অবশ্যই গাইডলাইনের মাধ্যমে, অবশ্যই একটা গাইডলাইনের মধ্যে, নিয়মের ব্যত্যয় করে কোনো কিছু হওয়া উচিত না। আমি এইটা দেখার জন্য পরীক্ষামূলকভাবে আপনি অ্যাপ্লাই করেন, আমি একটা অ্যাপ্লিকেশন করতে চাই, আহ্বান করব, আমি একটা অ্যাপ্লিকেশন করতে চাই এবং সেই অ্যাপ্লিকেশন করে দেখতে চাই যে আসলে ক্রাইটেরিয়াটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ। আমরা না, এটা আপনি অবশ্য, আমি এটা অস্বীকার করতে পারবো না, যেটা আপনি আগেও আমাকে বলেছেন যে মানে এইটা মানে, কিন্তু এটা দেখা উচিত। আচ্ছা, আমি প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে মনে হয় আপনি সব মানে অনেকগুলি প্রশ্নের জবাব আপনাকে নানা সময় আপনাকে দিতে হয়েছে। সর্বশেষ যে রোম সফর, প্রধান উপদেষ্টা যে রোম সফর, সেটা নিয়ে বিবিসি বাংলাতেও আমি শিরোনামটা দেখতেছিলাম যে প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন। মানে আমরা কিন্তু ডক্টর ইউনূসকে দেখেছি যে সরকার প্রধান হওয়ার আগেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সারা বিশ্বব্যাপী যেগুলি গ্লোবাল ইভেন্ট, সেগুলিতে তিনি যোগ দিতে গিয়েছেন। কিন্তু এইবার ডক্টর ইউনূসের ইতালি সরকারের কেউ স্বাগত জানায় নাই। অন্যদিকে আপনার ফেসবুকে পোস্ট দিয়ে বাসসের ভুল ধরিয়ে বলতে হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা বৈঠক করবে, এমন কথা কোথাও বলেননি। এগুলি কেন হচ্ছে? মানে আপনি কি একটু বলবেন যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রোফাইল কি সরকার প্রধান হওয়ার পর একটু নেমে গেছে নাকি? মানে না, এটা এই যে ট্যুরগুলো হলো, এগুলো খুবই ক্রুশিয়াল ছিল, আমাদের জন্য খুব দরকার। এটা বাংলাদেশের যে সারা পৃথিবীতে যে আমাদের যে প্রেস্টিজের যে অধপতন হয়েছিল সেটাকে পুনরুদ্ধারের জন্য, এবং আমাদের যে গভর্নমেন্ট এবং আমাদের যে একটা রিভলিউশন হলো তার জন্য, যে আমাদের সাপোর্টের জন্য, আমরা সহযোগিতার জন্য আমাদের অনেক চিফ অ্যাডভাইজার অনেকগুলো ট্যুর করেছেন। মোট আমি মনে হয় 14টার মতো বা 15টার মতো 14টা ট্যুর করেছেন। এবং এটা আমি বলি যে রাষ্ট্রপ্রধান হিসাবে এটা খুব যে বেশি আমি এটা মনে করি না। আপনি এই যে যত 15 মাসে আপনি নরেন্দ্র মোদী 29টা ট্যুর করেছেন। এই 15 মাসে বিবিসি তো বাংলা তো ব্রিটেনের, বিবিসির যিনি যারা অথরিটি, ব্রিটেনের প্রাইম মিনিস্টার 31টা ট্যুর করেছেন এই সময়ে। তো এগুলো তো মানে এটা একটা পার্ট অফ ইওর জব। আপনার ফরেন পলিসি পুরো পৃথিবীতে আসলে লিড করে ওই দেশের সরকার প্রধান, এবং উনি ওই কাজগুলো করছেন। এই যে রোম সফরটা খুবই ক্রুশিয়াল ছিল, এবং প্রত্যেকটা সফরই ওনার যে আমি বলি যে খুবই ক্রুশিয়াল ছিল। মানে প্রথম কথা হচ্ছে যে এগুলির ফল নিয়ে প্রশ্ন উঠতেছে যে এগুলির ফলাফল আমরা আসলে কি পাইলাম। দ্বিতীয় কথা হচ্ছে প্রশ্ন উঠতেছে যে তিনি এইগুলি সফর করতেছেন, কিন্তু এগুলি সেই অর্থে খুব হাই প্রোফাইল সফর খুবই কার্যকর হইতেছে। আমি বলবো যে আমরা লন্ডনে গেলে লন্ডনের প্রধানমন্ত্রী দেখা পাই না। না, লন্ডনে যে কিং এর সাথে দেখা হয়েছে, 35 মিনিট কিং এর সাথে তার অডিয়েন্স ছিল। কি বলেন, দেখা হয় না? আরো 40-50 জন রুমে থাকা সহ 35 জন। না, এটা আলাদা। আপনি দয়া করে আপনি বাকিংহাম প্যালেসের সাথে যোগাযোগ করবেন যে ওই দিন উনি যে দেখা করেছেন এটা কি ওয়ান টু ওয়ান নাকি এক্সক্লুসিভ 35 মিনিট পেয়েছেন, এক্সক্লুসিভ 35 মিনিট পেয়েছেন, মানে কনস্টিটিউশনাল এক্সক্লুসিভ। মানে কি মানে উনি তো আলংকারিক একজন। মানে আপনি ট্রাম্পে দেখেন না, ট্রাম্পও যে ওই ওনার সাথে দেখা করেছেন, এটা কি নাকি? আপনি কিং এর একটা অডিয়েন্স পাওয়া খুবই কঠিন একটা বিষয়। ওকে, বাট মানে আপনি মনে করতেছেন যে সফরগুলি করা হয়েছে, সেই সফরগুলি খুবই প্রত্যেকটা সফর ইম্পর্টেন্ট ছিল। এবং এই গভর্নমেন্টের এবং এই যে পরিবর্তিত পরিস্থিতির জন্য, যেখানে আমাদের দেশকে ইন্টারন্যাশনালি এক ধরনের একটা ক্যাম্পেইন চলছে, আওয়ামী লীগের লোকরা মিলিয়নস ডলার তারা ব্যয় করছে এই গভর্নমেন্টকে দেখাতে যে এটা একটা তালেবান গভর্নমেন্ট, এই প্রফেসর ইউনূস একটা চিফ তালেবান হয়ে গেছেন, আমরা সবাই তালেবান, এই ধরনের একটা যেখানে রিলেন্টলেস একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, সেই জায়গায় আমাদের বারবার প্রতিটা
বিশ্বের সমস্ত জায়গায় যেতে হচ্ছে, আমাদের বলতে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ রেগুলেশন ইট ওয়াজ, এবং এই গভর্নমেন্ট কি কি কাজ করছে। আমরা ফরেন ইনভেস্টর আনতে চাচ্ছি, আমরা যেই সমস্ত জায়গায় চিফ অ্যাডভাইজারের ফোকাস দিচ্ছেন সেই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমরা চিফ অ্যাডভাইজার কথা বলছে। আপনারাও কি লবিস্ট নিয়োগ করেছেন বা করছেন? আপনাদের বক্তব্য কোথায় আপনি দেখেছেন লবি? না, আমি লবিস্ট কোথায় আপনি দেখেছেন? জানতে চাইছি। আপনি দেখেন, আপনি বলেন আমরা লবিস্ট নিয়োগ করেছি কিনা। আমি আপনার কাছে জানতে চাইছি, মানে সরল প্রশ্ন। না, আপনি না, কারণ হচ্ছে কি, প্রশ্নটা কোথেকে আসছে আমি বলি। জামায়াতে ইসলামের একজন লন্ডনের নেতা জনাব আবু বকর, উনি বলেছেন যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকেই লবিস্ট নিয়োগ করেছিলেন এবং তার জন্য যে টাকা পয়সা ব্যয় করেছেন তারও একটা তিনি বর্ণনা দিয়েছিলেন। আমরা এটা নিয়ে তো সত্য মিথ্যা জানি না, প্রশ্ন করছি যে আমি ওনাকে ফোন দিয়েছিলাম, আমি বললাম যে আপনি যে এত বড় একটা ডাহা মিথ্যা কথা বললেন, এটার একটা আপনি দিবেন। উনি বললেন যে বাংলাদেশি পত্রিকা যারা এটা ছেপেছে প্রত্যেককে উনি রিজয়েন্ডার পাঠাবেন। মানে এটা একটা ডাহা মিথ্যা ছিল, মুখে বলেছেন, মুখেই তিনি ডাহা মিথ্যা কথা বলেছেন। হ্যাঁ, উনি এটা ডাহা মিথ্যা কথা বলেছেন। ওকে, আর এই সরকার এখন পর্যন্ত কোনো লবিস্ট নিয়োগ দেয় নাই সরকারের কথা বলার জন্য? না, কিন্তু এইটা আমার শেষের আগের প্রসঙ্গ, সেটা হচ্ছে যে সরকারের জনপ্রিয়তা নিয়ে যেসব জরিপ হচ্ছে, এমন কোনো আয়োজনে আপনাকেও দেখা যাচ্ছে, আপনি কথা বলছেন। আমরা জানতে চাই এই সরকার কতটা জনপ্রিয়, এই সরকার কতটা জনবান্ধব, সে প্রচারণা কতটা জরুরি। মানে একটা দল নিরপেক্ষ সরকারকে কি আমরা একটু পপুলিস্ট দেখতে পাচ্ছি? মানে দল নিরপেক্ষ সরকারকে পপুলিস্ট থাকতে হবে কেন, দেখতে হবে কেন? মানে জরিপ দিয়ে সে যে খুব জনপ্রিয় সেটা কেন বুঝাইতে হবে? মানে আপনার ইয়াটা কি থিম বা এটা বাইরে কিন্তু যারা আপনি ইউগভ আপনি দেখেছেন, ইউএসএ প্রতি মাসে ওরা করে, অন্যান্য প্রত্যেকটা দেশেই জরিপটা নেয়। জরিপটা নেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি যে কাজগুলো করছি, মানে এই গভর্নমেন্ট যে কাজগুলো করছে সেটা কি রাইট অন ট্র্যাক আছে কিনা, জনগণ কি ভাবছে সেটা তো জানার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই ভাবনাটাই জরিপে অনেক সময় রিফ্লেক্টেড হয়। সেজন্য যে কোনো দেশেরই, সেটা ইন্টারিম গভর্নমেন্ট হোক আর এটা পলিটিক্যাল গভর্নমেন্টই হোক, এটার প্রতি মাসেই দেখবেন যে এক ধরনের জরিপ নেওয়া হয় যে তারা কি, এটা আপনি দেখবেন যে কেয়ার স্টামারের জরিপ নিয়ে প্রচুর কথা হচ্ছে যে উনের যেই ফলাফল আসছে বা ট্রাম্পের, হ্যাঁ, অ্যাপ্রুভাল রেটিং, এটা একটা ইস্টাবলিশ একটা নর্ম যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট তো অনেকগুলো কাজ করছে, ওরা ট্রায়ালের কাজ করছে, রিফর্মের কাজ করছে, ইলেকশনের ব্যাপারে প্রিপারেশন নিচ্ছে, অন্যান্য ইকোনমিক রিকভারির বিষয়ে যেগুলো কাজ সেগুলো করছে। তো এই কাজগুলো কতটা জনবান্ধব এবং এই কাজগুলো অ্যাপ্রুভালটা রেটিংটা কত, সেটা জানা তো অন্যায় কিছু না। এটা খুবই দরকার। আপনি কেমন মনে করতেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রেটিং এর কার্ভ কি ঊর্ধ্বমুখী অথবা সমান আছে? আমি মনে করি এটা আমাদেরকে যা আমরা পাচ্ছি যে ইট ইজ ভেরি গুড, ইটস অ্যারাউন্ড 80%, সামটাইমস মোর দ্যান দ্যাট, মেবি সামটাইমস লেস দ্যান। কেউ কি আপনাদেরকে আরো বেশি সময় থাকতে বলতেছেন, 5-2 বছর বা 5 না, এই গভর্নমেন্টের কখনোই 5 বছর। এখন ওনাকে যদি কেউ এসে বলেন বা আপনাকে যদি বলেন যে খালেদ মহিউদ্দিন ভাই আপনি 10 বছর এই ঠিকানার এই প্রোগ্রামটা চালান, আপনি তো আপনার অনুযায়ী চলবেন। আর এই গভর্নমেন্ট প্রথম থেকে ক্লিয়ার ছিল তার ম্যান্ডেটটা কি। তার ম্যান্ডেট ছিল রিফর্ম এর কাজগুলো করা, ইকোনমিক রিকভারি করানো, তার কাজ ছিল ট্রায়াল গুলো করা, যে জুলাই আগস্ট বা তার পূর্ববর্তী যে ভয়ানক রকমের খুন খারাপি হয়েছে সেগুলোর হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে সেগুলোকে বিচার করা এবং একটা ভালো ইলেকশন দেওয়া। আমরা মনে করছি যে এই কাজগুলো যথেষ্ট প্রোগ্রেস হয়েছে। এখন ইলেকশনের সময় এবং ইলেকশনের টাইমটা উনি ঘোষণা করছেন এবং তারপরে এটা ছেড়ে দিবেন। এখন আপনি 10 বছর চান আর 50 বছর চান, প্রফেসর ইউনূস উনি একটা লাইন টেনে দিয়েছেন যে না, ফেব্রুয়ারি প্রথমার্ধে ইলেকশন হবে এবং এরপরে উনি তার যে পুরনো যে কাজগুলো উনি করতেন এবং খুব আনন্দের সাথে করতেন সেই কাজে ফিরে যাবেন। শেষ প্রশ্ন, জাতীয় নির্বাচনের পর নতুন যে সরকার আসবে, যদি প্রস্তাব দেওয়া হয়, তাদের প্রেস উইং এর দায়িত্ব আপনি নেবেন কিনা? তারা যদি একটা কন্টিনিউশন চান, এই দায়িত্ব থেকে, মানে আমি একটু করে জানতে চেয়েছিলাম, এই দায়িত্ব থেকে সাংবাদিকতায় ফিরবেন কিনা, দলীয় রাজনীতিতে যোগদান করবেন এমন কোনো ইচ্ছে আপনার রয়েছে কিনা? কেউ বলছেন যে আপনি হয়তো রাজনীতিও করতে পারেন ফুল টাইম। আমি প্রচুর গ্রামে যাই, গ্রামে গেলে ওই ছবিগুলো আবার আমি পোস্ট করে, মানুষ ভাবতেছে যে আমি বুঝি আমার পপুলারিটি টেস্ট করতেছি। তা না, আমি অনেক বছর ধরেই গ্রামে যাই, আর আমার পলিটিক্সে জয়েন করারও কোনো ইচ্ছা নাই। আর এই পরবর্তী গভর্নমেন্ট আমাকে যদি এটাও আমার মনে হয় না আমি করব।
কারণ আমার যেটা প্ল্যান হচ্ছে আমি জার্নালিজমে ফেরা, এটা অনেক সময় কষ্টসাধ্য হবে, বাট আমার চেষ্টা, আমি সত্যিকার অর্থে honestly বলি, লেখা আমি লেখে মজা পাই। আপনি বিদেশি সংস্থায় যাবেন, দেশি সংস্থায়, এটা ঠিক করেন না নাই? না, আমি চাবো যে দেশি সংস্থা। আর আমার খুব বাংলা জার্নালিজম করার ইচ্ছা, সারা জীবন আমি ইংরেজি জার্নালিজম আপনার কি আমার ইচ্ছা। আপনার কি ব্রডকাস্ট করার ইচ্ছা আছে? ব্রডকাস্ট যে আমাকে ভালো প্রস্তাব দিবে, আমার টাকা আমি আপনাকে অনেক ভালো প্রস্তাব দিতে চাই, আমাকে এই সরকারকে টেলিভিশন দিলে। আমার যে টাকা দিবে, লেটস মেক এ ডিল। ইনশাআল্লাহ আসি আপনার সাথে। ওকে, সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে অনেকগুলি বিষয়ে প্রশ্ন করলাম এবং জানতে চেষ্টা করলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, দর্শকরা নানা ধরনের প্রশ্ন করেছেন। দর্শকদের প্রশ্ন আমি যথাসম্ভব অ্যাকোমোডেট করতে চেষ্টা করেছি। আমাদের রিসার্চ টিমের প্রশ্নকেই আমি আসলে বেশি গুরুত্ব দিয়েছি দর্শকদের প্রশ্নের মধ্যে, কারণ এত বেশি দর্শকরা মতামত দিয়েছেন, তবু যে কয়টা সম্ভব হয়েছে সেই কয়টা আমি করেছি। সেভাবে আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে কথা হয়েছে। আমি নিশ্চয়ই আপনার সঙ্গে আবার ভবিষ্যতে এই ধরনের আলোচনা সাক্ষাৎ হবে। ধন্যবাদ আপনাদের।